রাত ঠিক 12টা। পাহাড়ের চারপাশে ঘন কুয়াশা, আর সেই কুয়াশার মাঝখান থেকে ভেসে আসছে কারোর কান্নার শব্দ। লোকেরা বলে পাহাড়তলির সেই অভিশপ্ত বাড়িতে যে ঢোকে সে আর কখনো স্বাভাবিক হয়ে ফিরে আসে না, কারণ সেখানে থাকে এক ভয়ঙ্কর অশরীরী ছায়া, যে অন্ধকার নামলেই শিকার খুঁজে বেড়ায়। অনেকে তাকে দেখেছে, কিন্তু কেউ তার মুখ দেখার পর বেঁচে থাকতে পারেনি। আজকের গল্প শুধু একটা ভূতের গল্প নয়, এটা এমন এক আতঙ্কের কাহিনী যা শুনলে আজ রাতেও হয়তো আপনারও ঘুম ভেঙে যাবে হঠাৎ দরজায় কারোর টোকায়। তাহলে আলো নিভিয়ে প্রস্তুত হয়ে যাও, কারণ শুরু হতে চলেছে ভৌতিক রহস্য। আজকের ভয়ঙ্কর পর্ব, পাহাড়িতলির ভূত। তাহলে চলো বন্ধুরা, পাহাড়িতলির ভূত এই গল্পের দ্বিতীয় পর্ব আমরা শুরু করি। গল্প শুরু করার আগে এই গল্পের প্রথম পর্বের কিছু অংশ তোমাদের শোনাবো, তারপরে দ্বিতীয় পর্ব শুরু করব। কেননা প্রথম পর্বের কিছু অংশ না শুনলে দ্বিতীয় পর্বটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে না। আর যারা যারা প্রথম পর্ব এখনও শোনোনি তারা অবশ্যই প্রথম পর্ব শুনে নিও। আমরা প্রথম পর্বে শুনেছিলাম অদৃষ্ট নিতান্ত মন্দ। প্রথমেই বুঝেছিলাম, না হলে হঠাৎ এমন বৃষ্টি নামবে কেন। প্রায় 1 মাইল গিয়েছি, এমন সময় বন্ধুর কানে একটা শব্দ গেল। আমাকে বললে, দাঁড়াও শোনো। আমরা এই পর্যন্তই প্রথম পর্বে শুনেছিলাম, এরপর থেকে দ্বিতীয় পর্বটা শুনব। জিজ্ঞেস করলাম, কি হলো? বলল, ওই যে কিসের আওয়াজে, বাজনার মনে হচ্ছে। বৃষ্টি, ঝড়ঝড় গান আর পাহাড়ের বাতাসের চিৎকার দুই ভেদ করে আমারও কানে এলো অদ্ভুত বাজনার শব্দ। টম ডাম ডিম বং টম টম ডং, টম ডাম ডিম বং টম টম ডং। ওহ, এতক্ষণে বুঝতে পারলাম জঙ্গলিরা পুজো করছে আর বাজনা বাজাচ্ছে। বন্ধুর দিকে ফিরে বললুম, ও বাজনা পাহাড়িদের একরকম যন্ত্রের। ওরা বর্ষার দিনে ওই রকম বাজনা বাজায়, হই হই শব্দ করে, ভাবে এতে রোগবালাইয়ের দেবতারা পালিয়ে যাবে। বর্ষার সময় জঙ্গলিদের ভেতর বড্ড অসুখ হয় কি না? তাই নাকি রে? বাজনা তো বেশ, চল না দেখে আসি। না, যে কাজ নেই এত রাতে। আর তুমি যে পাহাড়িতলির ওপারে যাবে, যেখান থেকে গোঙানি শব্দ আসে দেখবার জন্য। ঠিক বলেছিস, আগে সেই কাজ। টম ডাম ডিম বং টম টম ডং, টম ডাম ডিম বং টম টম ডং। শব্দটা বেশ রে। মোস্তাক আবার বললে। জঙ্গলিদের গানের শব্দ আরও কাছে মনে হলো। আমরা পাহাড়তলির এক নির্জন পথ দিয়ে চলেছি। যে বস্তি থেকে শব্দ আসছিল তা অনেকটা নিচে। এক জায়গায় বললাম, দেখ ওরা কেমন করে পুজো করে। মোস্তাক আর আমি দাঁড়িয়ে দেখতে লাগলো। একটা আগুনের কুণ্ড জ্বলছে দাউ দাউ করে, তার পাশে গোল হয়ে একদল জঙ্গলি মেয়ে আর পুরুষ হাত ধরাধরি করে নাচছে আর গান করছে। তার সাথে ওই অদ্ভুত বাজনা, টম ডাম ডিম বং টম টম ডং, টম ডাম ডিম বং টম টম ডং। মাঝে মাঝে তারা থামছে, তখন বাজনাও থামছে। এই ফাঁকে তারা আগুনে কি যেন ছুঁড়ে ফেলছে, তারপর আবার তালে তালে নাচছে। বেশ মজার ব্যাপার। মোস্তাকই বললে, চল, এখানে দাঁড়ানোর আর চলে না, ফিরতে কত রাত হবে কে জানে। দুই বন্ধু এগিয়ে চললুম। টম ডাম ডিম বং টম টম ডং সুর ক্রমশ মিলিয়ে যেতে লাগলো। শেষে আর কিছু শোনা গেল না। আমরা জঙ্গলিদের বস্তি ছাড়িয়ে বহুদূর এসেছি।
বুঝতে পারলাম। এদিকে পথঘাট আমার চেনা নয়, কিন্তু জঙ্গলিদের মুখে শুনেছিলাম পথ বেশ ভালোই। তবে ও পথে কেউ যায় না, যখন তখন যাওয়া উচিত নয় কারো। দুজন সাহেব গিয়েছিল বহুদিন আগে ওই শব্দের সন্ধানে, একজন ফেরেনি, আর একজন ফিরেছিল বোবা হয়ে। এ গল্পও শুনেছি, তবে বিশ্বাস হয়নি। কিছু দূর হেঁটে ভালোই লাগলো, কারণ পথ খুব খারাপ নয়। মাথার উপর বৃষ্টি পড়ছে, তবে বেশি ঠান্ডা লাগছে না, তাই পথ হাঁটছিলুম বেশ স্বচ্ছন্দে। কিন্তু বেশি দূর এই আরাম সইল না আমার ভাগ্যে। বিঘে 10 পথ পার হওয়ার পর বড় বিপদে পড়লাম পথ নিয়ে। পথ অত্যন্ত সরু আর বুনো কাঁটা গাছে ভরা। গায়ে ওয়াটারপ্রুফ ছিল বলে সে যাত্রা রক্ষা, নচেত আর এগিয়ে যেতে হতো না। কিন্তু খুব সাবধানে চলতে হয়। লণ্ঠনের আলো এখানে বেশি দূর পৌঁছায় না। চারিদিকে পাহাড়ের দেওয়ালে আলো আটকে যায়। মোস্তাককে কয়েকবার বারণ করল, তার বাড়াবাড়ি জিদে আমি সত্যিই ব্যথিত হলুম। এই কাঁটা গাছের জুলুম আমাদের বেশিক্ষণ সহ করতে হলো না। একটু উতরাই পেরিয়ে আবার যেখানে পৌঁছলুম সেখানকার ভূমি সমতল, শাল আর নানা বনজ গাছে ভরা। তারই তলা দিয়ে পাহাড়িয়া পথ এঁকে বেঁকে দূরে এগিয়ে গেছে। পাশের দিকে একটা ছোট ঝর্ণা পার হয়ে তবে পথের রেখায় উঠতে হয়। লণ্ঠনের আলোয় ঝর্ণার তলা পর্যন্ত দেখা যাচ্ছিল। মোস্তাক বললে, হ্যাঁ পানি বটে, এমন না হলে পানি। স্রোতে কিন্তু আমার পা ঠিক রাখতে পারছিলাম না, আর তলার কাঁকড় সে অসুবিধা আরও বাড়িয়ে দিচ্ছিল। ঝর্ণাটা হাত পাঁচেক চওড়া, তার বেশি হবে না। ওপারে পৌঁছতে মোস্তাক বললে, তোর বুটের ওপর কি যেন বের দিচ্ছে, দেখ। লণ্ঠনের আলোতে দেখলুম সরু লিকলিকে এক নীল সাপ। সাপ 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 মোস্তাক, সাপ! আমার চিৎকার। বুট দিয়ে 2 লাথি দে, বাঁচাদন টের পাবে। মোস্তাকের কথা মতো করলুম। বুটের 2টো লাথিতে সাপটা নেতিয়ে পড়ল। লণ্ঠনের আলোয় দেখলুম কি সুন্দর সাপ, হাত 2 হবে, সরু নীল, সারা গায়ে সিঁদুরের দাগ, ফুটফুট দাগ মাথায়। বুটের আঘাতে জিভ বেরিয়ে পড়েছিল, জিভটা রক্তের মতো লাল। আচ্ছা, এ সাপের বিষ আছে? মোস্তাক জিজ্ঞেস করল। বিষ নেই? কি বলিস? জঙ্গলি সাপ, এক কামড়ে ভবনদী পার। একদম ভবনদী পার, পক্কা? মোস্তাক হেসে উঠল। আমরা আবার পাহাড়িয়া পথ ধরেছি। শাল অরণ্য নীর গর্জন, দূরাগত মনুষ্য গোঙানি আর বৃষ্টি ঝরঝর গান। আমরা একে অপরের কথা পর্যন্ত শুনতে পাচ্ছি না, আর ঘুটঘুটি অন্ধকার। এই পথটা সমতলে, এইটুকুই যা সুবিধা। আর সেই গোঙানির শব্দ খুব নিকট মনে হয়, করকর করাত। আকাশের অন্ধকার ছিঁড়ে এদিক থেকে ওদিকে পর্যন্ত একটা বিদ্যুৎ চমকে গেল, তার সাথে সাথেই বজ্রপাতের শব্দ। সামনের শালবনের মাথা হঠাৎ আলোয় ভরে গেল। এ কি, আগুন ধরে গেছে! মোস্তাক দেখ! চিৎকার করে বলল। ওর তলা দিয়ে আমাদের পার হতে হবে। বর্ষাকালে বনে আগুন ধরে না, এখনই ঠান্ডা হয়ে যাবে। ছোটোখাটো বাজ, বেশি শব্দ তো হয়নি, চলে গিয়ে।
মোস্তাক মন্তব্য করলো। আবার জোরে বৃষ্টি এলো, তীরের ফলার মতো ঝরে পড়ছে মাটির বুকে, বনের গাছে, পাতায় পাতায়। না, আর এগোনো যাবে না। মোস্তাককে বললুম, এখনো অনেক দূর যেতে হবে, আর পারবো না। তুমি যেতে চাও তো যাও। দে আমাকে লণ্ঠন, তুই আমার টর্চটা নিয়ে ফিরে যা। গলায় তার বিরক্তির ছায়া। কি কুক্ষণে বের হয়েছিলুম। সামান্য জিতকে কেন্দ্র করে বহুদিন পরে দেখা পাওয়া এক বন্ধুকে এমন কষ্ট দিতে হবে কে জানত। লজ্জা করে না? বন্ধুর তীক্ষ্ণ স্বর আমার কানে বাজতে লাগলো। লজ্জা করে না? বাড়ি ফিরে আলো নিবু নিবু করে শুয়ে পড়ল। ঘুম আসছিল না। নানা উৎকণ্ঠা, বাইরে যে দুর্যোগের রাত্রি, আর সেই বনভূমিতে মোস্তাক একা। কাজটা ভালো করি, না হয় কিছু কষ্ট হতো আমার। দূরে মহারাজার বাড়িতে 12টার ঘণ্টা বেজে গেল। ঢং ঢং। কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। মামো মামো। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার চাকর দুটো তার স্বরে চেঁচাচ্ছে আর জোরে শিকল নাড়ছে। ঘুমে তখনও আমি ঢুলছি। চোখ কচলাতে কচলাতে জবাব দিলুম, কি কি হয়েছে রে? বাবু, শিগগিরি আসুন, আপনার বন্ধু বাগানে পড়ে রয়েছে। হ্যাঁ? আজকে উঠল। বাড়ির বাগানে পড়ে রয়েছে। এক নিমিষে আমার সব মনে হতে লাগলো। পাহাড়তলির কথা, মোস্তাককে একা ফেলে আসার কথা। কি হয়েছে বল, কোন দিকে এগো তোরা? ছুটতে ছুটতে আমার চাকরের কাছে খবরটা শুনলাম। বাবু, এত রাতে হঠাৎ চিৎকার শুনে আমাদেরও ঘুম ভেঙে গেছে। মতে আমার গলা টিপে ধরেছে। মরে গেলাম, তোমরা বেরো, তোমরা বেরো। আপনার বন্ধুর গলা আমরা চিনি, তাই তাড়াতাড়ি আলো হাতে বাইরে এলো। কেউ নেই, শুধু একটু গোঙানির শব্দ কানে এলো। ভাগ্য ভালো, লণ্ঠনের আলোয় বেশি খুঁজতে হয়নি। বাড়ির বারান্দা থেকে আমার বাগানের দিকে নজর পড়ল। ওই যে আপনার বন্ধু মুখ থুবড়ে পড়ে গোঙাচ্ছে। চলুন শিগগিরি। তিনজনে গিয়ে দেখলুম মোস্তাক মাটিতে পড়ে গোঁ করছে। কি করা উচিত এখন? আমার একটা চাকর বললে, লাও ওঝা ডাকতে যাই। পাহাড়তলিতে অনেকেই এমন ভূত ধরে, তবে এখন শক্ত ভূত কাউকে ধরে না, এটা ঠিক। মনটা খুঁতখুত করতে লাগলো। আমার বাগান থেকে 5 মিনিটের পথ ডাক্তারের বাড়ি। একবার ডাক্তারকে ডাক দিলে হয়। আমার কাছে যে চাকর ছিল সে বাধা দিল, বললে, বাবু, ডাক্তারের এসব রোগের কি করবে? সত্যিই তো, এইসব ভৌতিক রোগের ওষুধ তো ডাক্তার জানে না। আচ্ছা, এক কাজ করো, বাবুকে ধরো। এখানে ঠান্ডায় ফেলে রাখলে চলবে না, ঘরে নিয়ে যেতে হবে। মোস্তাককে চ্যাংদোলা করে আমার কামরায় নিয়ে এলো। না, ডাক্তার ডাকা উচিত, মন মানে না। তাই চাকরটাকে অবশেষে ডাক্তারের বাড়ি পাঠালো। একটা ওঝা এলো, পাহাড়ি, স্থানীয় লোক, তার হাতে ঝুলি। তার ভেতর থেকে একটা মাথার খুলি, ভল্লুকের রোঁয়া, শামুক ইত্যাদি বের করে আমার ঘরের মেঝে বসে মন্ত্র আওড়াতে লাগলো। সে বলল, খুব বড় ভূতে ধরেছে বাবু। মোস্তাকের গায়ের ওয়াটারপ্রুফ খুলে গরম কম্বল দিয়ে জড়িয়ে দিল। মোস্তাকের শরীর ক্রমশ নিথর হতে লাগলো, ভয়ে কাঁপতে লাগলো। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই।
গল্পটি এখানেই শেষ নয়, এই গল্পের শেষ পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরব। গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। আর যারা যারা প্রথম পর্ব শোনোনি তারা প্রথম পর্ব শুনে নিও, তাহলে এই দ্বিতীয় পর্বটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।